বিসমিল্লাহির রহমানির রাহিম। ফেসবুকে, ইউটিউবে যে বর্তমানে একটি ব্যাপার খুব সরগরম দেখা যাচ্ছে, ফেসবুক খুললেই ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে একটি ব্যাপার, যুবলীগের চেয়ারম্যান পরশকে নিয়ে বিভিন্নভাবে এক একজন এক স্ট্যাটাস দিচ্ছে। এটা নিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের, এমনকি শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরে পৃথিবীর যেখানেই আছেন যারা আওয়ামী লীগ করেন বা যুবলীগ, ছাত্রলীগ করেছেন, সবাই এটা নিয়ে একটা সরগরম হয়ে গেছে। আপনারা দেখেছেন যে সিলেটের আমাদের এক ভাই, তিনি লন্ডনে থাকেন, সুশান্ত দাস গুপ্ত, তিনি অত্যন্ত, আমার দেখা যারা বাহিরে থেকে, বাংলাদেশের বাইরে থেকে দলের জন্য কাজ করছে, এর মধ্যে আমার দেখা সবচেয়ে অ্যাক্টিভ এই সুশান্ত দাস গুপ্ত। তিনি, তার উপর তার বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে সিলেটে। তিনি অত্যন্ত অ্যাক্টিভ। তিনি সিলেটে সন্তান হলেও তিনি লন্ডনে থাকেন। লন্ডনে এই ডক্টর ইউনূসরা যাওয়াতে ওরা ওখানে অত্যন্ত ইউনূসকে ন্যাক্কারজনকভাবে তারা প্রতিহত করেছে। যাক, সে কথা আমি বলছি না। সুশান্ত দাস গুপ্ত একটি স্ট্যাটাস দিয়েছেন রবিবারে, এটিএম এই চ্যানেলে একটি সাক্ষাৎকার অনুষ্ঠান হবে। ওখানে পরশ, যুবলীগের চেয়ারম্যান পরশ থাকবে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। এটা নিয়ে যুবলীগের চেয়ারম্যান পরশকে অনেক কথা ফেসবুকে লেখা হচ্ছে, কিন্তু সুশান্ত দাস গুপ্ত তিনি একটা কথা বলেছেন। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন যে পরশের বিরুদ্ধে এক একজনে এক এক রকম কথা বলছে, ফেসবুক গরম, কিন্তু তার সুনির্দিষ্ট কি প্রমাণ কার কাছে আছে যে সে, আমি সেই প্রেক্ষাপটে আমি সুশান্ত দাশগুপ্তকে শ্রদ্ধার বরে আমি তার এই কথাকে খণ্ডন করে আমি বলছি যে পরশ ছাত্রলীগের বা যুবলীগের কোন, আওয়ামী লীগের কোন সংগঠনে সে একটা কর্মী ছিল বা কী ছিল, সে কীভাবে বাংলাদেশ উপমহাদেশের একটি বিরাট যুব সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, এটার সভাপতি হয়েছে। আমি আর সেদিকে যাচ্ছি না। আমি সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের, কারণ আমরা এখন আমাদের জীবদ্দশায় যে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল 96 সালে, আমরা জীবদ্দশায় যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে দেখব তা কোনো দিন ভাবি নাই। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা 96 সালে ক্ষমতা আসলাম। কিন্তু এই দীর্ঘদিনের আওয়ামী লীগের এত ভুল ত্রুটি হয়েছে, যেই ভুল ত্রুটিগুলো আমরা কোনোভাবেই কোনো দিন বলার সুযোগ পাই নাই। কিন্তু আল্লাহর কাছে লাখ শুকর, এই আওয়ামী লীগের যেই কুরে খেয়েছে কিছু কুলাঙ্গার, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, নেতা নামদারি, কলঙ্কবাজ, তারা এমন একটি অবস্থা কুরে আওয়ামী লীগকে খেয়েছে অপকর্ম করে। সে আওয়ামী লীগের এই পট পরিবর্তনের দরকার ছিল। এখন আওয়ামী লীগের কারা অ্যাক্টিভ কর্মী, দলের নিবেদিত প্রাণকর্মী 2024 সালের 5ই আগস্টের পর তা প্রমাণ হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে সুবিধাবাদীরা কীভাবে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে। আমি সেই প্রেক্ষাপটে আর কিছু বলছি না। আজকে যুবলীগ নিয়ে কিছু কথা বলতে চাই। আমার জীবদ্দশায় দেখা জানা কিছু, পরশের, তাপসের বাবা ফজলুল কমনি, তার অপরিসীম অবদান আওয়ামী লীগের জন্য। কিন্তু এখানে কিছু কথা আছে আমি বলতে চাই। আজকের এই জীবনে আওয়ামী লীগ করতে গিয়ে, ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ করতে গিয়ে, যুবলীগ করতে গিয়ে জীবনে বহুত ঘাত প্রতিঘাত, ভালো ছাত্র থাকা অবস্থায়ও লেখাপড়া বাদ দিয়ে ছাত্রলীগ করেছি, যার জন্য চাকরি, সংসার, ব্যবসা কোনো কিছু হয় না। জীবনের শেষ পর্যন্ত এসেও আওয়ামী লীগই করছি। তাই পাওয়া না পাওয়ার কোনো দুঃখ নাই। আর জীবনে কোনো দিন আওয়ামী লীগের কমিটিতে পদ পদবি পাবো সেই চিন্তাও করি না। বেশি দিন বাঁচবো না। তাই কিছু কথা বলে যেতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিব জীবিত থাকা অবস্থায় আমরা শুধু দুটি নাম শুনেছি, বঙ্গবন্ধুর আত্মীয় বলতে 3টি নাম শুনেছি। এক ফজলুল মনি, ওনার ভাগিনা, আরেকজন ছিল ইলিয়াস চৌধুরী, লিটন চৌধুরীর বাবা, এমপি, এবং আরেকজন ছিল হাসনাত আবদুল্লাহর বাবা, আব্দুর রব সিনিয়াবাদ। এই 3 জনের নামে আমরা শুনতাম আত্মীয়। থাক, সেদিকে আমি বেশি যাচ্ছি না। আমি যুবলীগ নিয়ে আজকে কথা বলতে চাই। বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহের
ফজলুল হক মনি সে এতই বঙ্গবন্ধুর পরে সবচেয়ে দাপটে ছিল সে বাগিনা হিসাবে। আমি ছাত্রলীগের যেই পাকিস্তান আমলে যে ছাত্রগুলোর কমিটিগুলো হয়েছে, কমিটিটা সবগুলো কমিটিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ফজলুল হক মনি। তো সংক্ষেপ কথাগুলো বলতে চাই, বঙ্গবন্ধুকে ৭৫ সালের হরতাল যে নির্লক্ষ্য হয়েছে, যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে, এর জন্য ফজলুল হক মনি সবচেয়ে বড় দায়ী। অনেকে আমার কথা শুনে আশ্চর্য হয়ে যাবেন, কেন দায়ী? আমি সেই সংক্ষেপে কথাগুলো বলছি। দেশ স্বাধীন হওয়ার পর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে আসলেন। আসার পরে ছাত্রলীগের কমিটি হবে। ছাত্রলীগের কমিটি হবে একটি গ্রুপ যারা মুক্তিযুদ্ধে অপরিসীম সাহসী ভূমিকা রেখেছে এবং ছাত্রলীগের সবচেয়ে সাহসী যে শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, হাসানুল হক ইনু, আফম মাহবুল হক, নুরে আলম জিকু, শরীফ নুরুল আম্বিয়া, এরপরে সিরাজুল আলম খান, প্রচুর নাম বলে শেষ করা যাবে না, মাইনুদ্দিন খান বাদল, এরা শেখ মনির সাথে সম্পর্ক বেশি ভালো ছিল না। ছাত্রলীগ কমিটি হবে, সম্মেলন হবে, এই তখন দুটি ভাগ হয়ে ছাত্রলীগের সম্মেলন ডাক দিল পুরানা পল্টন মাঠে। এই সম্মেলনে আসার জন্য বঙ্গবন্ধুকে দাওয়াত করা হলো, কিন্তু শেখ ফজলুল হক মনি সে আলাদাভাবে রেসকোর্স মাঠে আরেকটি সম্মেলন করো একই দিনে, সেখানেও বঙ্গবন্ধুকে দাওয়াত দেওয়া হলো। বঙ্গবন্ধু, আমাকে হয়তো ক্ষমার সুন্দর আপনার দৃষ্টিতে দেখবো, বঙ্গবন্ধু কিন্তু ছাত্রলীগের দুটি কমিটি, কোনো কমিটিতেই কোনো সম্মেলনে ওনার যাওয়াটা আমি মনে করি ঠিক ছিল না। কিন্তু বাগিনার কথায়, শেখ ফজলুল হক মনির কথায় শুনে তিনি ওই সম্মেলনে গিয়েছিলেন, যেটাতে রেসকোর্স হয়েছিল। তুফাইল আহমদ ভাই তারা, রাজ্জাক ভাই তারা ছিল, ফজলুল হক মনি ওই যাওয়াতে। তখন এই পল্টনে যারা সম্মেলন করেছে তারা রাগ হয়ে যখন বঙ্গবন্ধু তাদের ওই শেখ ফজলুল হক মনিকে ওদিকে ওই সম্মেলনে গিয়েছে, তখন তারা রাগ হয়ে তারা এই জাসদ নামে একটি সংগঠন তৈরি করলো। এই জাসদ তৈরি করার পর বাংলাদেশের প্রতিটি ইউনিভার্সিটি কলেজের মধ্যে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সবগুলাতে জাসদ ছাত্রলীগ বিজয় হয়েছে। এমনকি ঢাকা ভার্সিটিতে, চট্টগ্রাম ভার্সিটির সব প্রচুর সারা বাংলাদেশে এক ঘোরজোয়ার সৃষ্টি হয়েছে জাসদের। এই জাসদের কারণে এই তৃতীয় শক্তি এসে জিয়াউর রহমান, কর্নেল ফারুক রশিদ এরা বঙ্গবন্ধুকে হত্যার পথ সৃষ্টি হয়েছে, তারা হত্যা করেছে। জাসদ কিন্তু হত্যা করে নাই। কিন্তু আমি এই কারণে বলছি, ফজলুল হক মনি যদি ওই ছাত্রলীগের দুইটা ভাগ না হতো, তাহলে জাসদও সৃষ্টি হতো না, আর বঙ্গবন্ধু হত্যার পথ সৃষ্টি হতো না। দেখেন পরিবারতন্ত্র তখন থেকে কিভাবে ছড়িয়ে গিয়েছিল। ৭৪ সালে সম্ভবত বঙ্গবন্ধু প্রথম যুবলীগ গঠন করার জন্য শেখ ফজলুল হক মনি বলেছে, ফজলুল হক মনিকে চেয়ারম্যান। বাংলাদেশের তখন প্রচুর, এর মধ্যে অনেক ফেরদৌস আহমদ কুরাইশি, ছাত্রলীগের শেখ শহীদ, এরকম প্রচুর নেতারা তখনই আওয়ামী লীগ থেকে দূরে সরে গেছে শেখ ফজলুল হকের কারণে। যুবলীগের চেয়ারম্যান হলো প্রথম ৭৪ সালে ফার্স্ট এই কমিটিতে শেখ ফজলুল হক মনি। ভাই কেন? তাকে ছাড়া কি বাংলাদেশে আর কেউ ছিল না তখন? যা ফজলুল হক মনির পরে এরপরে আসলো আরেক আত্মীয়, আমির হোসেন আনু, সেও বঙ্গবন্ধুর আত্মীয়। আপনারা জানেন আমু যে কী ধরনের লোক, সে বঙ্গবন্ধু থেকে বেশি পাওয়ার ছেড়ে রাখত, তার কাছে মানুষ নেতা কর্মী যেতেও পারত না। এরপরে আসলো খুব সাহসী, আমার মনে হয় যুবলীগের ইতিহাসে সবচেয়ে অ্যাক্টিভ এবং সাহসী নেতা ছিলেন মুস্তফা মহসিন মন্টু, কেরানীগঞ্জের। এরপরে তাকে সরিয়ে আবার আত্মীয়তার প্যানেলে আবার নিয়ে আসলো শেখ ফজলুল হক, শেখ সেলিমকে। আবার শেখ সেলিমের পরে আবার নিয়ে আসলো, যে এর মধ্যে অনেকে ছিল, ওই নামগুলো আমরা বলছি না,
যারা আত্মীয়তার বেড়াজালে আছে তাদেরকে বলছি, তাদের নাম বলছি। এরপরে নিয়ে আসল ওমর ফারুক। আওয়ামী লীগের যুবলীগের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক, সবচেয়ে খারাপ লোক হলো এই ওমর ফারুক। সে চট্টগ্রামের শেখ সেলিমের ভঞ্জামায় সম্ভবত, তাকে দেওয়া হলো এই দায়িত্ব। চট্টগ্রামের রাউজানের সন্তান হলো, চট্টগ্রামের মানুষ তাকে বিন্দুমাত্র দেখতে পারে না। আপনারা দেখেছেন চট্টগ্রামে তার কোনো কেউ তাকে পছন্দ করে না। সে এই যুবলীগটাকে নিঃশেষ করে দিয়েছে। যুবলীগের ইতিহাসে সবচেয়ে সাহসী, সবচেয়ে কর্মীবান্ধব নেতা ছিল ঢাকা মহানগর দক্ষিণের ইসমাইল চৌধুরী সম্রাট। তাকে কেসিনুর বা বিভিন্ন টস্ত্র মামলা দিয়ে তাকে এই ওমর ফারুকে তাকে এখান থেকে সরিয়ে তাকে জেল টেল দিয়ে এই যুবলীগটাকে নিঃশেষ করে দিয়েছে। যুবলীগের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছে সে জি.কে. গাউসের মতো এই ব্যবসায়ীকে, যে এখন বিএনপির সাথে তারেক রহমানের মিটিংয়ে যাচ্ছে, তাকে এখানে নিয়ে তাকে হাজার হাজার কোটি টাকা তার থেকে নিয়ে তার সব ব্যবসার পার্টনার সে ছিল অর্থ দিয়ে। কেসুনু কাণ্ড বিভিন্ন জামায় এই ওমর ফারুক, সেও আত্মীয় ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।